আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রিক্স পয়েন্টের রেসিডেন্সি অ্যান্ড ডিপ্লোমার কোয়েশ্চেন সলভ ক্লাসে। আমি আছি আপনাদের সাথে ডক্টর ফারিহা রহমান। আমি ডিএমসি থেকে গ্র্যাজুয়েশন করেছি, বর্তমানে ফেজের রেসিডেন্ট হিসেবে আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে। সো বেশি কথা না বাড়িয়ে আমরা কোয়েশ্চেন সলভ ক্লাসের দিকে আগাই। প্রথমে আমরা আসি আমাদের এমসিকিউ কোয়েশ্চেন্সে। আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 ছিল, ফলোইং কজেস অফ অলিগোহাইড্রোঅ্যামনিউজ আর ট্রু: postpartum pregnancy, renal agenesis, diabetes mellitus, preterm labor, anencephaly. অলিগোহাইড্রোঅ্যামনিউস মানে তো আমরা জানি যে আমাদের অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণটা কমে যাচ্ছে। এটা কমে যায় কোন কোন কজে? আমরা একটু অ্যান্সার্সগুলো দেখে নিই। ট্রু হবে কি কি? পোস্টটার্ম প্রেগনেন্সি অ্যান্ড রেনাল অ্যাজেনেসিস। বাকিগুলো ফলস, কারণ আমরা জানি যে ডায়াবেটিস মেলাইটাস, প্রিটার্ম লেবার, অ্যানেনকেফেলি এগুলাতে অলিগো হয় না, এগুলোতে হয় পলিহাইড্রোঅ্যামনিউস। এখানে আমি কজেস গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে অলিগোহাইড্রোঅ্যামনিউসের কজ কি কি। আমরা যদি দেখি যে ফিটাল কজেস আছে, ম্যাটারনাল কজেস আছে, আমরা যদি এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলা সেটা দেখতে চাই, তাহলে আমি বলতে পারি যে ফিটাল কজেসের মধ্যে আমরা রেনাল অ্যাজেনেসিস, তারপরে অবস্ট্রাক্টেড ইউরোপ্যাথি, ড্রাগস লাইক প্রিজি ইনহিবিটর, এসি ইনহিবিটর, ইন্ট্রাইন গ্রোথ রিডাকশন, এগুলো হচ্ছে ফিটাল কজের মধ্যে বেশি ইম্পর্টেন্ট গুলো। আর ম্যাটারনাল কজের মধ্যে হাইপারটেনসিভ ডিসঅর্ডারটা অনেক ইম্পর্টেন্ট, আর ডিহাইড্রেশন। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। পরের কোয়েশ্চেন আমাদের ছিল, দ্য ইসিজি অফ আ প্রেগনেন্ট উইমেন শোজ। আমি জানি যে ইসিজি এর কোয়েশ্চেনটা একটু টাফ হয়ে যায়, বাট প্রিভিয়াস ইয়ারগুলোতে কিন্তু ইসিজি থেকে কোয়েশ্চেন এসেছে, তো আমাদের এটা নিয়ে নলেজ রাখাটা খুবই ভালো হবে। তো অপশনসগুলো কি কি ছিল আমরা একটাবার দেখে ফেলি। কোয়েশ্চেন অপশন এ তে ছিল রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, বি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, prolonged peer interval, Q waves in AVF, and last option ছিল T wave flattening in lead 2. কারেক্ট অ্যান্সার হবে কি কি? লেফট অ্যাক্সিস ডেভিয়েশন অ্যান্ড কিউ ওয়েভস ইন এভিএফ। অ্যাক্সিস ডেভিয়েশনটা আমরা খুব সহজভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যখন প্রেগনেন্ট ইউটেরাস আকায় বোঝায়, এইটা ধরে নিলাম আমাদের লাংস, হ্যাঁ, এখানে হার্ট আছে আর এখানে ডায়াফ্রাম। যখন একটা প্রেগনেন্ট ইউটেরাস হচ্ছে, ইউটারাসটা কি বড় হচ্ছে, বড় হতে হতে কি করবে? এটা উপরের দিকে চাপ দিবে। যখন আপওয়ার্ড এটা চাপ দিচ্ছে, তখন হার্টটার ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে লেফট সাইডে। সেজন্য আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। আমি এখানে একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে কি কি হবে। সবাই চাইলে আমি একটু সরে যাচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ঠিক আছে, দেখতে পাচ্ছি যে প্রেগন্যান্সিতে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হয় কেন? ডিউ টু আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড প্লেসমেন্ট অফ দ্য হার্ট ফর এলিভেশন অফ ডায়াফ্রাম ফর প্রেগনেন্ট ইউটারাস। ইসিজি চেঞ্জেস অনেক রকমই হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। যেমন কিউ ওয়েভস পাবো লিড 2, 3 আর এভিএফ এ, আর টি ওয়েভ ইনভার্সন হয় লিড 3 V1 থেকে V3 পর্যন্ত। আর এখানে আমরা যেটা পাই, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে এই যে রিডাকশন অফ পিআর ইন্টারভাল। হ্যাঁ, রিডাকশন অফ পিআর ইন্টারভালটা আমরা ইসিজি চেঞ্জেস এর ক্ষেত্রে পাবো। ঠিক আছে, এখন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন ছিল, ফলোইং স্টেটমেন্টস আর ফলস। এরকম ট্রিকি কোয়েশ্চেন অনেক সময় দিয়ে ফেলে আমাদেরকে। আমাদের খেয়াল রাখতে হবে যে ফলোইং স্টেটমেন্টস দেখলেই যেন আমরা ট্রু গুলো দাগাই না ফেলি। আমরা দেখি যে ওখানে কি ফলস বলেছে না ট্রু বলেছে। যদি ফলস বলে তাইলে কি হবে? যদি ফলস বলে তাহলে ট্রু গুলো আমরা ফলস দিব আর ফলস গুলো ট্রু দিব। ঠিক আছে, তো এখানে সেম কাজ হয়েছে যে অ্যানেনকেফেলি কজেস পলিহাইড্রোঅ্যামনিউস, এটা যেহেতু ট্রু, এই কোয়েশ্চেনের পার্সপেক্টিভে আমরা দিব এটা কি ফলস। রেনাল অ্যাজেনেসিস ইজ দ্য কজ অফ পলিহাইড্রোঅ্যামনিউস, এটা যেহেতু ফলস, কারণ এটা হচ্ছে যেহেতু ফলস সেজন্য আমরা এখানে দিয়েছি ট্রু। সেম ওয়েতে ডায়াবেটিস মেলাইটাস কজেস অলিগোহাইড্রোঅ্যামনিউস, এটা হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট, যেহেতু এখানে ফলস চেয়েছে সেজন্য আমরা দিয়েছি ট্রু। দেন এসেছে পোস্টটার্ম প্রেগন্যান্সি কজেস অলিগোহাইড্রোঅ্যামনিউস, এটা যেহেতু ট্রু আমরা দিয়ে দিচ্ছি কি ফলস। এইভাবে আইইউটি কজেস পলিহাইড্রোঅ্যামনিউস, এটা আমরা দিয়েছি ট্রু। আশা করি সবাই ব্যাপারটা ধরতে পেরেছেন। এখানে আমি একটা চার্টের মাধ্যমে, যেহেতু অলিগোহাইড্রোঅ্যামনিউস অ্যান্ড পলিহাইড্রোঅ্যামনিউস থেকে আমাদের রেসিডেন্সি ডিপ্লোমাতে ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চেন্স এসে থাকে, তো আমি একটা চার্ট করে দেওয়ার চেষ্টা করেছি যে সবাই যদি এর স্ক্রিনশট নিয়ে রাখে, এক নজরে দেখে ফেললে আমাদের চোখে ভাসবে জিনিসগুলা যে আসলে কজেস গুলা কি কি। সবাই একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারি এখানকার।
আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট কজেস সেগুলো ডিফারেন্ট কালার দিয়ে করে ফেলার চেষ্টা করেছি। ওকে, আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে যাব। এটা একটা সিনারিও বেসড কোয়েশ্চেন which is question number 4। এখানে বলা হয়েছে a 19-year-old female presents to the emergency department complaining of sudden onset severe lower abdominal pain that started 2 hours ago. The pain radiates to her right shoulder. She reports her periods are often irregular, but she believes her last menstrual period was approximately 7 weeks ago. এটা খুবই টিপিক্যাল একটা সিনারিও যেখানে লাইট ভেজাইনাল স্পটিং এর কথা বলেছে, হোয়াট মে বি দ্য কজ। আমরা বুঝতে পারছি টিপিক্যাল সিনারিওটা হচ্ছে রাপচার্ড একটপিক প্রেগন্যান্সি। হ্যাঁ, এটা একটা রাপচার্ড একটপিক প্রেগন্যান্সির সিনারিও, যেটাতে আমরা জানি যে টিভিএস হচ্ছে মোস্ট ইনফরমেটিভ। এটা আমরা যে কোনো বইতেই দেখবো যে টিভিএস হচ্ছে মোস্ট ইনফরমেটিভ ফর ডায়াগনোসিস অফ আ রাপচার্ড একটপিক প্রেগন্যান্সি। এখন রাপচার্ড একটপিক প্রেগন্যান্সির জন্য ইউএসজি না, এটা ফলস, কারণ ইউএসজি হোল অ্যাবডোমেন বেসড ইনভেস্টিগেশন না। কোনটা? টিভিএস হচ্ছে বেস্ট ইনভেস্টিগেশন। ক্যান বি ম্যানেজ কনজারভেটিভলি। ইউজুয়ালি আমরা রাপচার্ড একটপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে সব সময়ই সার্জারি করা প্রেফার করি, বাট এটার বিভিন্ন গ্রেডিং আছে, যেটা অনেক ইলাবোরেটিভ একটা ব্যাপার, তবে এটা কনজারভেটিভলিও ম্যানেজ করা সম্ভব। আমরা ফাইনাল প্রফেশনে এগুলো পড়ে আসছি, ঠিক আছে? ব্লিডিং প্রেসিডস পেইন, ফলস। আগে ব্লিডিং না আগে পেইন। সবসময় মনে রাখবেন একটপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে আগে পেইন হবে, পরে ব্লিডিং হবে। নেক্সট স্লাইডে যাই। এই যে আমি এখানে একটপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করেছি যে সাইন সিমটমস গুলা কি কি হবে। যেমন আপনারা বোল্ড গুলা দেখতে পারেন, যেমন এখানে বোল্ড যেগুলো আছে, এখানে অ্যাবডোমিনাল পেইন থাকবে। সিনারিওতে কিন্তু বলে দিতে পারে যে ইউনিল্যাটারাল বা ওয়ান সাইডেড আছে। হ্যাঁ, এটা শার্প, স্ট্যাবিং ওর ক্র্যাম্পি বলতে পারে। ভ্যাজাইনাল ব্লিডিং এর কথাও বলতে পারে। শোল্ডার টিপ পেইন একটা ইম্পর্টেন্ট, এটা ইউজুয়ালি রেফার্ড পেইনের জন্য হয়ে থাকে, কারণ যখন পেইনটা হচ্ছে ডায়াফ্রামকে ইরিটেট করে তখন ফ্রেনিক নার্ভ দিয়ে, ফ্রেনিক নার্ভের কোর্স আমরা জানি, শোল্ডার টিপে যে এটা আমাদেরকে ইরিটেট করছে। এছাড়াও সাইন্স অফ শক পেতে পারি যদি রাপচার থাকে। ঠিক আছে, এখানে একটা বক্স আমি দিয়েছি, এটা আমি নিয়েছি দত্ত থেকে। রিকগনিশন অফ হাই রিস্ক কেসেস ইন আর্লি ডায়াগনোসিসে আমরা কি কি ইউজ করি? টিভিএস ইউজ করা হয়, সেরাম বেটা ইসিজি আর ল্যাপ্রোস্কোপি। এটা হচ্ছে একটপিক প্রেগন্যান্সির ম্যানেজমেন্টের জন্য ভালো। যেহেতু এখন ক্লিনিক্যাল বেসড কোয়েশ্চেন্স গুলো বেশি হয়, আমাদের কিন্তু অ্যান্সারে এটা দিয়ে দিতে পারে। ঠিক আছে, এরপরে আমরা আসি আমাদের কোয়েশ্চেন নাম্বার 5-এ। ফলোইং স্টেটমেন্টস আর ট্রু। এখানে বলেছে কি প্লাজেন্টা প্রিভিয়া ইজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাবনর্মাল ফিটাল পজিশন। দেন বলেছে নালিপারিটি ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর প্লাজেন্টা প্রিভিয়া, হুইচ ইজ ফলস। কিউরেটেজ ইজ এ রিস্ক ফ্রি। সবাই একটু খেয়াল করবেন, আমরা সবসময় কোয়েশ্চেন পড়তে অনেক সময় ভুল করি। এখানে কিন্তু বলা হয়েছে রিস্ক ফ্রি, নট রিস্ক অপশন। ঠিক আছে, কিউরেটেজ হচ্ছে প্লাজেন্টা প্রিভিয়ার রিস্ক বাড়ায়, নট আ রিস্ক ফ্রি অপশন অ্যাট অল। আর তারপরে বলেছে কি জিডিএম মানে gestational diabetes mellitus leads to microsomia। না, এটা অ্যাকচুয়ালি ম্যাক্রোসোমিয়া করে। বড় বিগ বেবি গুলো হয় কিসের জন্য? আমাদের gestational diabetes mellitus এর জন্য। In GDM there is high risk of vaginal trichomonas infection, true। কারণ কি? ডায়াবেটিস মেলাইটাস একটা ইমিউনোকম্প্রোমাইজড কন্ডিশন। এখন ইমিউনোকম্প্রোমাইজড কন্ডিশনগুলোতে আসলে কি হয়? ইমিউনোকম্প্রোমাইজড কন্ডিশনগুলোতে আমাদের বডিতে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন ওর অপরচুনিস্টিক ইনফেকশনের পরিমাণ বেড়ে যায়। সেই জন্য আমরা এই জিডিএম ইজ আ হাই রিস্ক ফর দ্য ভ্যাজাইনাল ট্রাইকোমোনাস ইনফেকশন। এটা হবে কি ট্রু। তাহলে অ্যান্সার কি কি দাঁড়াচ্ছে? এ ট্রু হচ্ছে কারণ এটা অ্যাবনর্মাল ফিটাল পজিশনের সাথে অ্যাসোসিয়েটেড। বি সি ফলস, ডি ফলস, ই হচ্ছে ট্রু। ঠিক আছে, এরপরে আমরা আসি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। তার আগে আর কি আমি সবসময় চেষ্টা করি যে যখন আমি কোনো কোয়েশ্চেন করি তার সাথে অ্যাসোসিয়েটেড যে তথ্যগুলো দেওয়া সম্ভব, যেটা এক নজর দেখে নিলে পড়া অনেকখানি আগিয়ে যায়, সেটা করার। এখানে আমি প্লাজেন্টা প্রিভিয়া এবং অ্যাব্রাপশিও প্লাজেন্টা দুইটারই খুব কমন যেগুলো আসে সেগুলো হচ্ছে কভার করার চেষ্টা করেছি। তাও আমি কিছু পয়েন্টার এখানে দাগিয়ে দিতে চাই। যেমন হচ্ছে এই জেনারেল কন্ডিশন অ্যানিমিয়াতে, এই যে এখানে প্লাজেন্টা প্রিভিয়াতে কি হবে? প্রপোর্শনেট টু ভিজিবল ব্লাড লস হবে। আর অ্যাব্রাপশিও প্লাজেন্টাতে কি হবে? আউট অফ প্রপোর্শন টু দ্য ভিজিবল ব্লাড লস আমরা অ্যানিমিয়া পাবো। কারণ আমরা জানি অ্যাব্রাপশিও প্লাজেন্টাতে ব্লাডটা আমাদের বডির ভেতরেই থেকে যাচ্ছে, এটা কিন্তু বাইরে আসছে না। ঠিক আছে, আর এই ফিল অফ দ্য ইউটেরাস এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হতে পারে। বিভিন্ন সিনারিওতে আমাদেরকে কিন্তু এগুলো দিয়ে দিতে পারে। সবাই যদি একটু ডিফারেন্সটা দেখে রাখি, আশা করি আমাদের কারোরই অ্যান্সার করতে খুব একটা প্রবলেম হবে না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আসি আমরা।
কোয়েশ্চেন 6 ছিল রিকারেন্ট মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন অকার্স ডিউ টু bicornuate uterus, syphilis, preeclampsia, chronic renal disease, fibroid uterus. কারেন্ট অ্যান্সারগুলো দেখে নিই, সেটা হচ্ছে bicornuate uterus, syphilis, chronic renal disease and fibroid uterus. এই কোয়েশ্চেনটা একটু মুখস্থ কোয়েশ্চেন। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আসলে আমি দেখেছি বিগত বছরগুলোতে এটা কিন্তু 7-8 বার বা তারও বেশি রেসিডেন্সি ডিপ্লোমাতে একই কোয়েশ্চেনটা এসেছে, কোয়েশ্চেনের অ্যান্সার গুলো শাফল করে করে আসে। হ্যাঁ, দেখা যায় যে অপশন একই থাকে বা একটা দুটো পরিবর্তন হয়। তো এই আমাদের সবসময় টার্গেট থাকবে কি এই ধরনের কোয়েশ্চেন গুলো যেন আমরা কোনোভাবেই মিস না করি। হ্যাঁ, তো এটা তো আমরা দেখলামই, আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে ফার্স্ট ট্রাইমেস্টার অ্যান্ড সেকেন্ড ট্রাইমেস্টারে আমাদের কি কি কারণে অ্যাবর্শনগুলো হচ্ছে। আমরা এগুলো এক নজর দেখে নিলে কম করে কজ আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো এখানে দিয়েছি। আশা করি এগুলো পড়লে আমাদের কোনো সমস্যা হবে না। এরপর নেক্সট কোয়েশ্চেনে আসি। ফলোইং স্টেটমেন্টস আর ট্রু। প্রথম অপশনটা ছিল কি umbilical cord prolapse is associated with breech presentation। এটা আমার ট্রু, কারণ হচ্ছে আমাদের বডিতে যখন কেফালিক প্রেজেন্টেশনে থাকে তখন এই ধরনের সিচুয়েশনস গুলো আমাদের হয় না। কেফালিক বাদে সেটা কডাল প্রেজেন্টেশন হোক বা ব্রিচ প্রেজেন্টেশন হোক, আম্বিলিকাল কর্ড প্রোলাপসের চান্স অনেক বেশি বেড়ে যায়। তবে ব্রিচ প্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা খুব কমনলি দেখা যায়। হেপাটাইটিস ই ক্যান বি ট্রান্সমিটেড ভার্টিক্যালি, না, হেপাটাইটিস ই ভার্টিক্যালি ট্রান্সমিটেড হয় না। আমরা সবসময় মনে রাখবো যে হেপাটাইটিসের দুইটা মাত্র স্ট্রেইন ভার্টিক্যালি ট্রান্সমিটেড হয়, সেগুলো হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। হেপাটাইটিস এ আর ই অলওয়েজ ফিকো ওরাল রুট। হেপাটাইটিস ই আমরা কনফিউজ হয়ে যাই কারণ আমরা অনেক সময় পড়ি যে প্রেগনেন্ট ওয়েমেনদের ফালমিনেন্ট হেপাটাইটিস হয় এবং তারা মারা যায় অনেক বেশি এটার জন্য, কিন্তু মনে রাখতে হবে এটার কোনো ভার্টিক্যাল ট্রান্সমিশন নেই। পরের কোয়েশ্চেন ছিল ব্রিচ প্রেজেন্টেশন ইজ ফ্রিকুয়েন্ট উইথ সিঙ্গল প্রেগনেন্সি। না, এটা ফলস হবে, কারণ ব্রিচ প্রেজেন্টেশন হতে বেশি দেখা যায় ইন কেস অফ টুইন প্রেগনেন্সি ওর মাল্টিপল প্রেগনেন্সি। পরে ডি অপশনে কি ছিল ডিভিটি ইন প্রেগনেন্সি ইজ ট্রিটেড উইথ হেপারিন। হ্যাঁ, এটা ট্রু হবে। ডিভিটি ইন প্রেগনেন্সি অলওয়েজ আমরা হেপারিন দিয়ে ট্রিট করি। এখন আমরা জানি যে অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে কুমেরিন গ্রুপের অ্যান্টিকোয়াগুলেন্ট ওয়ারফেরিন খুব কমনলি ইউজ করা হয়, কিন্তু আমরা এই ক্ষেত্রে ইউজ করব না কারণ ওয়ারফেরিনের অনেক বেশি টেরাটোজেনিক ইফেক্ট আছে। পরের কোয়েশ্চেন ছিল পরের অপশনটা ছিল কি সিএমভি হ্যাজ টেরাটোজেনিক ইফেক্ট ইন প্রেগনেন্সি। হ্যাঁ, এটা ট্রু। সাইটোমেগালো ভাইরাস টেরাটোজেনিক ইফেক্ট ফেলে প্রেগনেন্সিতে। তাহলে উত্তর কি হবে এ ডি ই হবে ট্রু, বাকিগুলো ফলস। এখানে আমি এক্সপ্লেনেশন গুলো দেওয়ার চেষ্টা করেছি যে সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন কি কি করে, হিয়ারিং লস, ভিশন প্রবলেম, মাইক্রোকেফালি করতে পারে, লিভার স্প্লিন অ্যাবনর্মালিটিস করতে পারে, এই জন্য সিএমভি ভাইরাস ইজ টেরাটোজেনিক ভাইরাস। নেক্সট কোয়েশ্চেন ছিল জাস্টিফাই দ্য ফলোইং স্টেটমেন্টস। প্রোজেস্টেরন ইজ আ ন্যাচারাল এগবলিক। এগবলিক মানে কি আমি একটু সবাইকে মনে করিয়ে দিই। এগবলিক হচ্ছে সেগুলো যেগুলো আমাদের ইউটেরাইন কন্ট্রাকশন বাড়ায়। আমরা প্রোজেস্টেরনটাকে কিন্তু ইউজ করি কি হিসেবে জানেন, টোকোলাইটিক। টোকোলাইটিক মানে এটা ইউটেরাইন কন্ট্রাকশন কমাবে, এটা থ্রেটেন্ড অ্যাবর্শন বা এই ধরনের কেসে ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, অপশন বি তে ছিল অক্সিটোসিন ইজ ইফেক্টিভ ইন লাস্ট ট্রাইমেস্টার বাট ডাইনোপ্রোস্টন থ্রুআউট প্রেগনেন্সি। এটা ট্রু, ডাইনোপ্রোস্টন খুব কমনলি ইউজ করা হয়ে থাকে। তারপরে অপশন সি ছিল ব্রোমোক্রিপ্টিন কজেস হাইপারপ্রোল্যাক্টিনিমিয়া। না, ব্রোমোক্রিপ্টিন ইউজ করা হয় কেন, মিল্ক সাপ্রেশনের জন্য। তাইলে এটা তো হাইপার তো করেই না, এটা হাইপো করে বা স্টপ করে বলতে পারেন। ডি অপশনে ছিল হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন কজেস ডিজেনারেশন অফ কর্পাস লুটিয়াম। উল্টা কাজ করে। হ্যাঁ, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন কি করে, মেইনটেইন করে কর্পাস লুটিয়ামকে। হ্যাঁ, আর হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন ইজ সিক্রেটেড থ্রু ম্যাটারনাল ইউরিন। ট্রু। এটার জন্য আমরা যে পিটি টেস্ট বলেন বা ইউরিন টেস্ট, স্ট্রিপ টেস্ট এগুলো করি এই যে ইউরিনারি যে সিক্রেটেড হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন আছে এটা দেখার জন্য। এখানে আমি অ্যান্সারের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি ছোট্ট করে যে ওয়াই ইট ইজ ট্রু অর ওয়াই ইট ইজ ফলস। আচ্ছা, আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন ছিল খুবই কমন কোয়েশ্চেন, সবার এটা পারা উচিত, যে কন্ট্রাসেপটিভস কন্টেইনিং হরমোনস অ্যাজ অ্যান ইনগ্রিডিয়েন্ট আর মিনি পিল, ওসিপি, লিপিস লুপ, কপার T380A, ইমার্জেন্সি পিল। এখন এই লিপিস লুপ, কপার T380A দেখে অনেক কিছু মনে হতে পারে, বাট এগুলো আসলে নর্মাল কপার টি, এগুলা মেডিকেটেড থাকে না। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি কি দাঁড়াচ্ছে, মিনি পিল, ওসিপি আর ইমার্জেন্সি পিল। আমরা যদি এই ছবিটার দিকে খেয়াল করি তাহলে কিন্তু এক নজরে দেখা হয়ে যায়। যাতে আমাদের কনফিউশন না হয় আমরা সেটার জন্য যেটা করতে পারি সেটা হলো
এই যে আমাদের ওরাল এই আমাদের এখানে যে ইমপ্ল্যান্ট গুলো আছে, সরি আচ্ছা চলে এসেছি এখানে আবার। আমাদের এখানে আমরা হচ্ছে খেয়াল করে দেখে নিব কি ইমপ্ল্যান্ট গুলো দেখব, আর এটা দেখব। আমরা কপারটি বা আদার্স বললেই বুঝে ফেলি যে হচ্ছে এটা মেডিকেটেড না, কিন্তু এই যে আইইউডি এলএনজি আইইউএস যদি থাকে তাহলে আমরা এটা ট্রু দিব। ইন কেস অফ যদি বলে যে হরমোনাল কন্ট্রাসেপটিভস কোনগুলো, আর ইমপ্ল্যান্টের নামগুলো একটু জেনে রাখবো, কারণ যদি নরপ্ল্যান্ট 2 দিয়ে দেয় বা এলএনজি রড দিয়ে দেয় আমরা অনেক সময় ভুলে ফলস লাগিয়ে ফেলতে পারি। আমরা জাস্ট এই ব্যাপারটা খেয়াল রাখবো, এগুলো কেয়ারফুল থাকলেই আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে যাই আমরা। পরের কোয়েশ্চেনটা ছিল যে ফলোইং স্টেটমেন্টস আর ট্রু। অপশন এ তে ছিল at ovulation secondary oocyte is arrested in the second maturation of division. True. Fertilization is not possible after ovulation. এটা একটা ডাহা মিথ্যা স্টেটমেন্ট। Fibroid uterus is associated with endometriosis. Fibroid uterus এর সাথে আসলে endometriosis এর তেমন কোনো রিলেশন নাই। Cervical cancer is associated with endometrial cancer. এটাও ফলস হবে, কারণ সার্ভাইকাল ক্যান্সারের সাথে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের কোনো রিলেশন নাই। ওভুলেশন অকার্স 32 আওয়ার্স আফটার ইনজেকশন উইথ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, এটা হচ্ছে ট্রু। অনেক সময় ওভুলেশন ইন্ডাকশনের জন্য আমরা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিনও ইউজ করতে পারি। সরি, আমি মনে হয় সিতে এটা ফলস বলে ফেলেছি, এটা অ্যাকচুয়ালি ট্রু হবে। ফাইব্রয়েড ইউটেরাস ইজ অ্যাসোসিয়েটেড উইথ এন্ডোমেট্রিওসিস, এটা ট্রু। দেন কোয়েশ্চেন 11 ছিল একটা সিনারিও যেখানে বলা হয়েছে যে এ 45-year-old ফিমেল প্রেজেন্টস টু গাইনোকোলজি ওপিডি। এখন এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি একটা ট্রিক আপনাদেরকে শিখিয়ে দিই, যে অনেক বড় একটা সিনারিও এসেছে, আমার হাতে টাইম খুব কম। আমাদের রেসিডেন্সি বা ডিপ্লোমা এক্সামগুলোই থাকে কি টাইমের খুব রাশ থাকে, আমাদের সবচেয়ে কম টাইমে সবচেয়ে বেশি পরিমাণে অ্যান্সার করতে হবে। তো আমি যেটা টেকনিক ফলো করছি অলওয়েজ, সেটা হচ্ছে সবার আগে আমি লাস্ট লাইনটা পড়তাম। লাস্ট লাইনে কি বলা, লাস্ট লাইনে কি বলা যে হোয়াট আর দ্য স্ক্রিনিং টেস্ট দ্যাট ইউ ওয়ান্ট টু ডু ফর দ্য পেশেন্ট। হ্যাঁ, এটা বলা হচ্ছে লাস্ট লাইন। তাইলে এখানে কি চাইছে, স্ক্রিনিং টেস্ট চাইছে। তারপরে কি বলছে, ফিমেল পেশেন্ট গাইনোকোলজি ওপিডি, তার মানে কি স্ক্রিনিং টেস্ট তো গাইনি ওপিডিতে বেশিরভাগ আমরা কি দেখেছি, সার্ভাইকাল ক্যান্সারেরই হয়, তাই না? তো একটু যদি দুই এক নজর দেখে ফেলেন, তারপরে এই যে স্মোকিং এর হিস্ট্রি একটা আছে, তারপরে এই যে ভ্যাজাইনাল ডিসচার্জ বলছে, আফটার ইন্টারকোর্স বলছে, মানে আপনি লাস্ট লাইনটা পড়ে উপরে একটুখানি পড়লেই কিন্তু বুঝে যাবেন যে সিনারিওটা আসলে কোন ডিজিজের জন্য বলা হচ্ছে। ঠিক আছে, এখানে যেরকম দেখেই বোঝা যাচ্ছে এটা কিসের সিনারিও, এটা হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমার সিনারিও। সার্ভাইকাল কার্সিনোমার ক্ষেত্রে আমরা যে স্ক্রিনিং টেস্টগুলো করে থাকি তিনটা করি। কি কি করি আমরা? প্যাপস্মিয়ার করি, বায়ো টেস্ট করি, এইচপিভি ডিএনএ করি। এটা খুব পেইড কোয়েশ্চেন, এভরি আদার ইয়ারে কিন্তু এই কোয়েশ্চেনটা আসতে দেখা যায়। তাহলে ট্রু কি কি হবে? অপশন এ, অপশন ডি আর অপশন ই। এরপরে আমরা আসি কোয়েশ্চেন নাম্বার 12 এ। এখানে কি এসেছে, ফলোইং স্টেটমেন্টস আর ট্রু রিগার্ডিং সার্ভাইকাল ডিসপ্লাসিয়া। ঠিক আছে, এখানে কি বলেছে, কমন ইন সাইটোমেগালোভাইরাস ইনফেকশন। সার্ভাইকাল ডিসপ্লাসিয়া আসলে সাইটোমেগালোভাইরাস ইনফেকশনের সাথে অ্যাসোসিয়েটেড না, এটা অ্যাসোসিয়েটেড কি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনের সাথে। ইজ অ্যান ইনসিটু কার্সিনোমা, হ্যাঁ এটা একটা ইনসিটু কার্সিনোমা, এটাতে কোনো ইনভেশন হয় না। ক্যান বি ডিটেক্টেড বাই সাইটোলজিক্যাল এক্সামিনেশন, অবশ্যই ডিটেকশন করা পসিবল। এটা ডিটেক্ট করে কি কি দিয়ে, যে আমরা প্যাপস্মিয়ার করছি, আমরা ভায়া টেস্ট করছি, এগুলো কি, এগুলো তো সাইটোলজিক্যাল এক্সামিনেশন। অলসো নোন অ্যাজ সার্ভাইকাল ক্যান্সার। না, আমরা সার্ভাইকাল ডিসপ্লাসিয়াকে ক্যান্সার বলতে পারবো না। ক্যান্সার বলতে গেলে এটার ইনভেশন মেটাস্টেসিস হতে হবে, যেটা ডিসপ্লাসিয়ার ক্ষেত্রে থাকে না। ডিসপ্লাসিয়া বাই ডেফিনেশন ইনভেশন করে না, ঠিক আছে, বা বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে না। অলওয়েজ প্রোগ্রেস টু কার্সিনোমা, না, ফলস। ডিসপ্লাসিয়া সবসময় কার্সিনোমাতে প্রোগ্রেস করে না। ডিসপ্লাসিয়া এটা আনচেঞ্জ থাকতে পারে, রিগ্রেস করতে পারে, মাঝে মাঝে কার্সিনোমাতেও এটা প্রোগ্রেস করতে পারে, কিন্তু সবসময় এটা প্রোগ্রেস করবে না। হ্যাঁ, এটা ফলস হবে। এখানে আমি একটা ফিগার দেওয়ার চেষ্টা করেছি যে মাইল্ড ডিসপ্লাসিয়ার ক্ষেত্রে কতটুকু লেয়ার ইনভলভ থাকে, মডারেটের ক্ষেত্রে কেমন, এবং যখন সিভিয়ার ডিসপ্লাসিয়ার ক্ষেত্রে কেমন হবে। সিভিয়ার ডিসপ্লাসিয়াতে ফুল থিকনেসটা ইনভলভ করবে আমাদের, কিন্তু এটা কখনোই বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করবে না। বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে গেলে সেক্ষেত্রে আমরা কার্সিনোমা বলবো।
এরপরে আমরা আসি কোয়েশ্চেন নাম্বার 13 এ। কোয়েশ্চেন ছিল ফলোইং স্টেটমেন্টস আর ট্রু। প্রথম অপশন ছিল কি রেডিওথেরাপি ফর কার্সিনোমা সার্ভিক্স মে কজ প্রোক্টাইটিস, ট্রু। কারণ কার্সিনোমা সার্ভিক্সের জন্য আমরা যখন রেডিওথেরাপি দিই তখন প্রোক্টাইটিস হতে পারে, ইউরেথ্রাইটিসও হতে পারে, এছাড়া অনেক সময় ফিস্টুলা ফর্মেশন হতেও দেখা যায়। এছাড়া আরো কি কি অপশন ছিল আমাদের? বিতে ছিল ফাইব্রয়েড ইউটেরাস ইজ কমন কজ অফ ক্রনিক পেলভিক পেইন, নট অলওয়েজ, হ্যাঁ, নট অলওয়েজ যে ফাইব্রয়েড ইউটেরাসে ক্রনিক পেলভিক পেইন থাকে। ফাইব্রয়েড ইউটেরাসের পেশেন্টগুলা সাধারণত পেলভিক পেইনের চেয়ে বেশি অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল ফুলনেস, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল মাস, এগুলা নিয়ে প্রেজেন্ট করে বেশি। অপশন সি তে ছিল কি women having multiple partners are prone to develop carcinoma cervix, true. Promiscuous women or multiple sexual partners যাদের থাকে তাদের কার্সিনোমা সার্ভিক্স হওয়ার চান্স বেশি থাকে। হিউম্যান পেপিলোমা ভাইরাস ইজ দ্য রিস্ক ফ্যাক্টর অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। আমরা অনেক সময় একদম ঝোঁকের উপরে ক্যান্সার দেখছি, পেপিলোমা ভাইরাস দেখছি, ট্রু দাঁড়ায় ফেলছি, কিন্তু আমাদেরকে তো দেখতে হবে যে কোন ক্যান্সারটা বলছে। হ্যাঁ, আমরা অনেক সময় এই এন্ডোমেট্রিয়াল আর সার্ভাইকাল, হ্যাঁ, এন্ডোমেট্রিয়াল আর সার্ভাইকাল কি করি, গুলাই ফেলি। এটা করা যাবে না, খেয়াল রাখতে হবে যে হিউম্যান পেপিলোমা ভাইরাস ইজ এ রিস্ক ফ্যাক্টর অফ সার্ভাইকাল ক্যান্সার, নট এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এরপরে অপশন ই ছিল postmenopausal bleeding is caused by endometrial carcinoma, true. postmenopausal bleeding এর কজের জন্য আমরা যদিও সবসময় বলে থাকি যে সার্ভাইকাল ক্যান্সারোমাতে হয়, কিন্তু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার ক্ষেত্রেও আমরা পোস্টমেনোপজাল ব্লিডিং পেতে পারি। এই জন্য এই অপশনটা দেয়া, যাতে সবাই এই ব্যাপারটা একটু, যখন আমরা ভুল করি বা একটা কোয়েশ্চেন যখন ফেস করি তখন আমাদের মাথায় থাকে যে এটাও হতে পারে। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 14। এই কোয়েশ্চেনটা রিসেন্ট ইয়ারে অনেকবার আসতে দেখেছি আমি রেসিডেন্সি কোয়েশ্চেন্স গুলোতে এবং ডিপ্লোমাতেও, যে ভেসোমোটর সিমটমস। ভেসোমোটর সিমটমস বলতে কি বোঝায়? ভেসোমোটর সিমটমস মানে আমাদের ব্লাড ভেসেলস এর সাথে রিলেটেড সিমটমস, সেগুলোকে আমরা বলছি ভেসোমোটর সিমটমস। এটা হচ্ছে মেনোপজের সাথে অ্যাসোসিয়েটেড। এখানে আমাদের বলেছে কি ভেসোমোটর সিমটমস অফ দ্য মেনোপজ আর, অপশনস কি কি ছিল? পোর মেমোরি, প্যালপিটেশন, সোয়েটিং, ইরিটেবিলিটি, ইনসমনিয়া। অ্যান্সারস গুলো দেখে নিব। পোর মেমোরি, মেমোরির সাথে কি ব্লাড ভেসেলের রিলেশন আছে? নাই। প্যালপিটেশন, ইয়েস, ইট ইজ রিলেটেড টু ব্লাড ভেসেল। সোয়েটিং, অবশ্যই, কারণ হচ্ছে আমাদের যখন আমাদের বডির রেগুলেশন হয় তখন এই ভাস্কুলার রেগুলেশনের একটা পার্টের মধ্যে কিন্তু সোয়েটিং ব্যাপারটাও আসে, তাই না? ইরিটেবিলিটি হবে না, ইনসমনিয়া হবে। ইনসমনিয়া কেন হবে? ধরেন আপনি রাতে ঘুমের মধ্যে বারবার খুব করে ঘেমে যাচ্ছেন, হঠাৎ করে অনেক করে গরম লেগে উঠছে, তখন কি হবে? তখন আলটিমেটলি আপনার ঘুমটা ভেঙে যাবে। এই জন্যই কিন্তু ইনসমনিয়াটা হবে। আমি এই লেখাটা নিয়েছি আমাদের গাইনির টেক্সট বুক দত্ত থেকে। এখানে আপনি দেখতে পারেন যে ভেসোমোটর সিমটমস গুলো কি কি আছে। আমি ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো সব হচ্ছে রেড করে দিয়েছি। আপনারা এখানে একটু সরে যায়, আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আশা করি আপনারা যদি এটা একটাবার রিডিং দেন আর রেড লেখাগুলো যেটা আছে ইনশাআল্লাহ আপনাদের আর ভেসোমোটর সিমটমস ভুল হবে না। আর ভেসোমোটর সিমটমের কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রায় আসে। রেসিডেন্সি বলেন, ডিপ্লোমা বলেন, একটা কমন জিনিস কি জানেন? একই কোয়েশ্চেন কিন্তু বারবার আসে, অপশনগুলো ঘুরিয়ে আসে। তো আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স গুলা একদম 100% রপ্ত করা, 100 না হলেও 90% রপ্ত করে ফেলতে পারি না, আমাদের কিন্তু মানে 120 মতো মার্ক এখান থেকেই চলে আসবে। সো এটা মাস্ট ট্রাই করতে হবে যে পেইড কিছু কোয়েশ্চেন থাকে, এই কোয়েশ্চেনগুলো ছাড়লে চলবে না, এগুলো পারতেই হবে। এরপর এসে আমরা কোয়েশ্চেন নাম্বার 15 এ। এখানে কি বলা যে ফ্যাক্টর অফ ব্রেস্ট ক্যান্সার ইনক্লুডস। এখানে অপশন এতে বলেছি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, ট্রু হবে এটা। BRCA1 এন্ড BRCA2 জিন ইনহেরিটেন্স, এটাও ট্রু। হিউম্যান রিপ্লেসমেন্ট থেরাপি অ্যান্ড পিলস, হ্যাঁ, যেহেতু ইস্ট্রোজেন এক্সপোজারটা ফর আ লঙ্গার টাইম হচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির জন্য, এটাও ট্রু হবে। ব্রেস্ট অ্যাবসেস ফলস। ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ, এটা ট্রু। ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজটা কেন ট্রু? কারণ এই জিনিসটা আমরা পাচ্ছি হচ্ছে, দাঁড়ান আমি দেখাই, এই চার্টটা আমি নিয়েছি আমাদের বেইলি লাভ থেকে। হ্যাঁ, বেইলি লাভে ব্রেস্ট ক্যান্সারে এই চার্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট হিসেবে ধরা হয়। এই যে দেখেন, এই চার্টের মধ্যে এই BRCA1 BRCA2 এর কথা আছে, এখানেই আছে ধরেন এই যে ফ্যামিলি হিস্ট্রির কথা, তারপরে এই যে লেট মেনোপজ, আর্লি মেনার্কি, এগুলা সবই কিন্তু ব্রেস্ট ক্যান্সারের জন্য খুব ইম্পর্টেন্ট কজ। এই যে দেখেন, আমি এই যে ফাইব্রোসিস্টিক ডিজিজের কথা যে বলেছি, এগুলো আছে কিন্তু।
এই যে দেখেন প্রলিফারেটিভ কন্ডিশনস উইদাউট অ্যাটাইপিয়া, তারপরে কমপ্লেক্স ফাইব্রোঅ্যাডেনোমা, প্যাপিলোম্যাটোসিস, ডিফারেন্ট কাইন্ডস অফ ফাইব্রোসিস্টিক ডিজিজ, এগুলো সবই ব্রেস্ট ক্যান্সারের জন্য একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। দেন আমরা আসি কোয়েশ্চেন নাম্বার 16। এখানে থেকে যে ফলোইং স্টেটমেন্টস আর ট্রু, অপশন এ আছে হচ্ছে থাইরোটক্সিকোসিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওয়েট গেইন। না, থাইরোটক্সিকোসিস হলে আসলে ওয়েট গেইন হয় না। হাইপোথাইরয়েডিজম হলে ওয়েট গেইন হয়, থাইরোটক্সিকোসিস হলে শুকাই যাবে, ঠিক আছে। অপশন বি তে ছিল এক্সোপথ্যালমোস ইজ আ ফিচার অফ থাইরোটক্সিকোসিস, ট্রু। ওই যে চোখ গোল্লা গোল্লা যে ছবিগুলো আমাদের বইতে থাকে, ওইটা হচ্ছে থাইরোটক্সিকোসিসের এক্সোপথ্যালমোসের পিকচার। অপশন সি তে ছিল ব্রেস্ট অ্যাবসেস ইজ ট্রিটেড বাই অ্যাসপিরেশন অনলি। যদি বলতো যে ব্রেস্ট অ্যাবসেসটা অ্যাসপিরেশন দিয়ে ট্রিটেড হয়, অনলিটা যদি আমার না থাকতো আমি এটা ট্রু দিতাম, কিন্তু এটা হবে ফলস। কারণ কি শুধু অ্যাসপিরেশনে হয় তা না, ব্রেস্ট অ্যাবসেস আমি অ্যাসপিরেশন বাদেও মেডিকেশনের মাধ্যমেও ট্রিট করতে পারি। হ্যাঁ, তারপরে অপশন কি ছিল, ব্রেস্ট অ্যাবসেস ইজ কমনলি কজড বাই স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, ট্রু। মোস্ট কমন কজ অফ গাইনোকোমেশিয়া ইজ ইডিওপ্যাথিক, এটাও ট্রু। আমরা সবসময় সব রকমের কজ পড়ি, কিন্তু ইডিওপ্যাথিকটা পড়তে ভুলে যাই, ইডিওপ্যাথিকটা ভুললে চলবে না, ঠিক আছে। এখানে থাইরোটক্সিকোসিসের সাইন সিমটমস গুলো আমি দিয়ে দিয়েছি, সবাই এক নজর একটু দেখে নেবেন। আর ট্রিটমেন্ট অফ ব্রেস্ট অ্যাবসেস, যে অ্যাসপিরেশন তো আমরা জানি, এছাড়া আরো কি কি হতে পারে এটা অ্যাকর্ডিং টু বেইলি এন্ড লাভ করা আছে। হ্যাঁ, যে যেমন দেখেন আমরা অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে পারি, ইনসিশন ড্রেনেজ করতে পারি, নিডল অ্যাসপিরেশন ইজ অলসো পসিবল। এছাড়া সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে পারি, যেমন ওয়ার্ম কম্প্রেশন, পেইন ম্যানেজমেন্ট। আর আমরা তো জানি যে যখন ব্রেস্ট অ্যাবসেস হয় তখন মাকে বলা হয় যে ইনফেক্টেড ব্রেস্টটা ব্রেস্ট পাম্প দিয়ে অলওয়েজ এমটি করতে, ঠিক আছে। এবার নেক্সট কোয়েশ্চেন আসি। হ্যাঁ, কোয়েশ্চেন 17, এটা একটা সিনারিও বেসড কোয়েশ্চেন। আমরা আগের মতোই একদম লাস্ট লাইনে চলে যাব, যে হোয়াট আর দ্য অর্গানিজম রেসপন্সিবল ফর ইট। এবার উপরে যাব, ফিমেল বলেছে, পোস্টপার্টাম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলেছি, তাহলে ব্রেস্টের কিছু একটা ভেজ শেপড এরিয়া অফ রেডনেস টেন্ডারনেস, এই তো বোঝা হয়ে গেছে। তাহলে কিসের সিনারিওটা? এটা ব্রেস্ট অ্যাবসেসের সিনারিও। তাহলে হোয়াট আর দ্য অর্গানিজম রেসপন্সিবল ফর ইট, যে কোনো অ্যাবসেসের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবেন অ্যাবসেস মানে স্ট্যাফ অরিয়াস, সেটা এমআরএস এ হোক, সেটা স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের বিনাইন ভার্সন হোক না কেন। এই যে অ্যান্সার কি দাঁড়ালো, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস আর মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, এ আর সি এই দুইটা হচ্ছে ট্রু, বাকিগুলা কি ফলস। ওকে, এই যে এটা আমি বক্সটা আমি নিয়েছি হচ্ছে, আমি এটাও বেইলি ল্যাব থেকেই নিয়েছি। বেইলি ল্যাবের আপনারা যদি হচ্ছে ব্রেস্ট অ্যাবসেস পার্টটা খুলেন আমাদের বইয়ের, সেখানে আপনারা এই যে বক্স এই পোর্শনটা পাবেন, ল্যাকটেশনাল আর পারপেরাল ম্যাস্টাইটিসের। হ্যাঁ, এখানে লেখাই আছে যে মোস্ট কেসেস আর কজড বাই স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস এন্ড ইন দ্য হসপিটাল অ্যাকোয়ার্ড মে বি ডিউ টু মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। কোয়েশ্চেন 18ও আমাদের সিনারিও বেসড কোয়েশ্চেন। এখানে বলেছে 58-year-old পোস্ট মেনোপজাল ফিমেল প্রেজেন্ট করছে ব্রেস্ট ক্লিনিকে, জিনস অ্যাসোসিয়েটেড উইথ হাই রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার। আপনার কি এই কোয়েশ্চেনটা লাস্ট লাইন পড়লেই কিন্তু অ্যান্সার আপনি জানেন, ঠিক আছে, আপনার পুরো সিনারিও পড়ার দরকার নেই। আমরা কি কি জানি, BRCA 1, BRCA 2, বাকিগুলো ফলস। আমি এখানে বলে দিয়েছি যে অন্যান্যগুলো কিসের কিসের জিন। সবচেয়ে ভালো হয় কি, কমন কিছু জিন আছে, হ্যাঁ, যে জেনেটিক ডিসঅর্ডার আছে, যেমন ধরেন ব্রেস্ট ক্যান্সার, ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস, যে FAP হতে পারে, তারপরে রেটিনোব্লাস্টোমা, হার্শপ্রাং ডিজিজ, এইগুলার যদি আমরা একটু চার্ট করে, তারপরে নিউরোব্লাস্টোমা, মেলিগন্যান্ট মেলানোমা, এই ডিজিজগুলার জন্য যে যে জিন রেসপন্সিবল আমরা যদি একটু চার্ট করে পড়ি, এটা সবচেয়ে ভালো হয়, কারণ এই কোয়েশ্চেনগুলো প্রায় কিন্তু এখন আসে। এই যে অ্যান্সার আসলো যে BRCA 1, BRCA 2। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 19-এ, ফলোইং আর দ্য কজেস অফ মিডলাইন সোয়েলিং। ঠিক আছে, আমাদের তো বডিতে অনেক রকমের সোয়েলিং হয়, কোনোটা মিডলাইন সোয়েলিং, কোনোটা ল্যাটারাল সোয়েলিং, কোনোটা সাইড সোয়েলিং, তাই না? হতেই পারে ডিফারেন্ট কাইন্ডস অফ সোয়েলিং। তো মিডলাইন সোয়েলিং কোনগুলো এটা জানতে চাওয়া হয়েছে। লাডউইগস অ্যাঞ্জাইনা, এটা মিডলাইন সোয়েলিং। আমি জানি না আপনারা দেখেছেন কিনা লাডউইগস অ্যাঞ্জাইনার পেশেন্ট, এগুলোর হিস্ট্রি থাকে কিরকম, যে একটা ডেন্টাল প্রসিডিওর করার পরে এরকম ব্যাঙের মতো গলা ফুলে যায়, ঠিক আছে, এটা হচ্ছে লাডউইগস অ্যাঞ্জাইনা। থাইরোগ্লসাল সিস্ট, হ্যাঁ এটা ট্রু হতে পারে। ব্রাঙ্কিয়াল সিস্ট, হ্যাঁ করার পাশে হয়। সার্ভাইকাল রিবটা তো পাশেই হবে, তাই না, এটা তো সাইডে, মিড লাইনে আসছে না। ফ্যারিঞ্জিয়াল পাউচ, আপনাদের মনে হতে পারে যে মিড লাইন, বাট ফ্যারিঞ্জিয়াল পাউচ মিড লাইন না, এটা খেয়াল রাখতে হবে। এখানে একটা আমি বক্স দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের বডিতে কি কি মিড লাইন সোয়েলিং হতে পারে, এটা সিম্পলি পড়লে আশা করি এর বাইরে থাকবে না অপশন।
অপশনগুলো একটু দেখে নিও সবাই। হ্যাঁ, এরপর আমি আসছি কোয়েশ্চেন নাম্বার 20-তে। এখানে কোয়েশ্চেন ছিল ফলোইং স্টেটমেন্টস আর ট্রু। আবারও ট্রু ফলস এর একটা কোয়েশ্চেন। Preauricular sinus develops from faulty union of first and second branchial arch during development of pinna. এটা ট্রু হবে। আমরা হচ্ছে এমব্রায়োলজিতে ডেভেলপমেন্ট পড়ার সময় তো এটা পাবোই, সেই সাথে এইটা হচ্ছে বেইলিস লাভেও মেনশনড আছে। Preauricular sinus is rarely infected. রেয়ারলি ইনফেক্টেড হলে তার আমাদের এই সাইনাস নিয়ে পড়া লাগতো না। যেখানে সাইনাস থাকে সেখানে ফ্লুইড থাকে বা সেখানে হচ্ছে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে, এই জন্যই তো এই সাইনাস ফিস্টুলা এগুলো নিয়ে আমাদের এত চিন্তা। সিতে কি ছিল যে সার্জিক্যাল রিমুভাল অফ লেফট সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড ইনজুরস লিঙ্গুয়াল নার্ভ। এটা ট্রু হবে। বিগত বছরগুলোতে আমি বেশ কয়েকবার দেখেছি যে এই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এর সার্জিক্যাল রিমুভালের সময় কোন কোন নার্ভ ইনজুরি হয় এগুলো বেসড বেশ কোয়েশ্চেন্স থাকে, ইনভ্যারিয়েবলি থাকে। এটা আমরা পড়ে নিব, আমি এরপরে ছবি দিয়েছি, আমি দেখাবো। এরপরে আছে হচ্ছে স্টোন ফর্মেশন ইজ কমন ইন সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড। হ্যাঁ কমন, কারণ হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের সিক্রেশনটা ভিসকাস হয়, থিক সিক্রেশন, তো এখানে হচ্ছে স্টোন ফর্মেশনের চান্সটা এই জন্য বেশি থাকে। সিস্টিক হাইগ্রোমা ইজ এ মিডলাইন সোয়েলিং, ফলস। সিস্টিক হাইগ্রোমা পাশে হয়, ঠিক আছে, এটা মিডলাইন সোয়েলিং না। তাইলে কি হচ্ছে ট্রু, কি হচ্ছে এ ট্রু, দেন সি ট্রু, আর কি ডি ট্রু। এই যে এই ফিগারটার কথা আমি বলছিলাম যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড যখন সার্জারি করি তখন তিনটা নার্ভে, হ্যাঁ তিনটা নার্ভের যে আমাদের ইনজুরি হওয়ার চান্স বেড়ে যায়। সেগুলো কি কি? একটা হচ্ছে এই যে মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ, হাইপোগ্লসাল নার্ভ, আর কি আছে এই যে লিঙ্গুয়াল নার্ভ। হ্যাঁ, সবচেয়ে বেশি আপনি পাবেন হচ্ছে লিঙ্গুয়াল নার্ভটা অপশনে পাবেন, হাইপোগ্লসালটা আমি কম দেখেছি। মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভটা দেখা যায়, কারণ মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভটা অ্যাসোসিয়েটেড উইথ ফেশিয়াল নার্ভ। এটা অনেক সময় ফেশিয়াল নার্ভ পালসি এর সিনারিও দিয়েও এই সেম টাইপের কোয়েশ্চেন্স গুলো থাকতে পারে। এখানে আর কি ফিগারে দেখানো আছে যে নার্ভগুলা কোন দিক দিয়ে থাকে। এই যে এখানে রয়েছে দেখেন যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, হ্যাঁ এই যে দেখেন অ্যাসোসিয়েটেড কি, এখান থেকে ফেলতে গেলে এটা তো কাটা পড়তেই পারে। এই যে মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ আছে, আর এটা ভেতরের দিকের পিকচার দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই যে দেখেন এই যে গ্ল্যান্ডটা, এর কত কাছে লিঙ্গুয়াল নার্ভটা, তাই না? কাটা তো পড়তেই পারে, যত এক্সপার্ট সার্জনই হোক কাটা পড়তেই পারে, পালসি হতেই পারে এটার। হ্যাঁ ঠিক আছে, আমাদের এমসিকিউ শেষ। এরপরে আমরা কি করব, এবার আমরা দেখবো যে আমাদের এসবিএ কোয়েশ্চেন্স কি কি ছিল। ঠিক আছে, আমরা এখন এসবিএ কোয়েশ্চেন্সে যাই, কি বলেন? এখন ফার্স্ট কোয়েশ্চেন্সে আসি। ফার্স্ট কোয়েশ্চেন ছিল খুবই ইজি একটা কোয়েশ্চেন, আমি মনে করি সবার পারা উচিত। সেটা হচ্ছে পিউবার্টি ইজ অ্যাসোসিয়েটেড উইথ মেনি ফিজিওলজিক্যাল অ্যান্ড ইমোশনাল চেঞ্জেস ইন আ ফিমেল, which is the first pubertal change in a female. সবসময় ফিমেলদের ক্ষেত্রে থ্যালার্কি আগে হয়, ব্রেস্ট ডেভেলপমেন্টটা আগে হবে, তারপরে হবে পিউবার্টি, অ্যান্ড লাস্টে হবে মেনার্কি। সবসময় আমরা এটা মনে রাখার চেষ্টা করব। আমি সবসময় কি করি, আমি নেমোনিকের ক্ষেত্রে অনেকে অনেক ছন্দ দিয়ে মনে রাখে, আমি সাধারণত কোড বানানোর চেষ্টা করি। যেমন ধরেন আমি এটা কিভাবে মনে রাখছি, আমি মনে রাখছি TPM দিয়ে, ঠিক আছে, বা সংক্ষেপে বলতে পারেন দা PM, ঠিক আছে। থ্যালার্কি, পিউবার্টি, মেনার্কি, আর ভুল হবে না আশা করি। যদি ভুল হয়েও থাকে দা PM দিয়ে মনে রাখলে আর এই জিনিসটা ভুল হবে না। হ্যাঁ, এটার অ্যান্সার কি, যে থ্যালার্কি, অ্যান্সার হবে বি। কোয়েশ্চেন 22 ছিল which is the commonest type of tracheoesophageal fistula. ট্রাকেওএসোফেজিয়াল ফিস্টুলার মধ্যে মোস্ট কমন হচ্ছে যেটাতে ডিস্টাল ট্রাকেওএসোফেজিয়াল ফিস্টুলা হয় উইথ ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, which is অপশন সি। এটা একটু মুখস্থ বলতে পারেন যে টাইপ সি যেটা দেখছেন আপনারা এখানে, টাইপ সিটা হচ্ছে কমনেস্ট টাইপ অফ ট্রাকিয়া ইসোফেজিয়াল ফিস্টুলা। ঠিক আছে, এরপর একটা বিশাল সিনারিও, ঠিক আছে, আবারও আমরা সেম জিনিস ফলো করব। যে বিশাল একটা সিনারিও দেখলে আমরা প্রথমে লাস্ট লাইনটা পড়বো যে কি চাইছে, কি বলছে যে which tumor marker is done to assess prognosis of this patient. তার মানে আমাকে একটা টিউমার মার্কার দেখতে পাচ্ছে। তারপরে উপরের লাইনটা পড়ি, প্যাথোলজি নোটস ডায়াগনোসিস অফ মিডুলারি থাইরয়েড কার্সিনোমা ইজ স্ট্রংলি সাসপেক্টেড। আমার আর পুরোটা পড়ার কোনো দরকারই নাই আছে, এ দেখেন বলেই তো দিছে। কি বলছে, এত কষ্ট করে আপনি কি মানে করবেন? এই টেকনিকগুলো ফলো করলে কিন্তু অ্যান্সার করা ইজি, বুঝছেন? বলেই দিছে যে কি মেডুলারি থাইরয়েড কার্সিনোমা। আপনার উপরের এত বড় পড়ে কনফিউজ হয়ে পরীক্ষার হলের মধ্যে প্যানিক করার কোনো দরকারই নাই, ঠিক আছে।
এই যে মেডুলারি থাইরয়েড কার্সিনোমাটা বলছে, আমরা জানি যে ক্যালসিটোনিন লেভেল, সেরাম ক্যালসিটোনিন লেভেল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে এই লেখাটা আমি তুলে দিয়েছি বেলি ল্যাব থেকে, ঠিক আছে? ক্যালসিটোনিন লেভেল ফল আফটার রিসেকশন অ্যান্ড রাইজ এগেইন ইনটু রিকারেন্স। আমাদের হচ্ছে মেডুলারি থাইরয়েড কার্সিনোমার যে পেশেন্টগুলো থাকে তাদের রিকারেন্স দেখার জন্য এই ক্যালসিটোনিন লেভেলটা টেস্ট করা হয়। এই যে দেখেন, অ্যান্সার ডি। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 24-এ। এখানে একটা সিনারিও বলেছে যে what is the probable diagnosis? তার আগের লাইন কি? she has a history of irregular menstrual cycle and believes her last period was about 7 weeks ago. তারপরে কি ইমার্জেন্সিতে আসছে, সিনকপ নিয়ে আসছে, পার্টনার রিপোর্ট করে যে সাডেন সেভিয়ার রাইট সাইডেড লোয়ার অ্যাবডোমিনাল পেইন। ওই যে আমি আপনাদের কিন্তু একটু আগে একটা একটোপিক প্রেগন্যান্সি চার্ট দেখালাম, ওখানে কিন্তু কি বলা ছিল, ইউনিল্যাটারাল অ্যাবডোমিনাল পেইনের কমপ্লেন নিয়ে আসে। এখানে কিন্তু পেশেন্ট তাই এসেছে, দেখতে পাচ্ছেন? তারপরে হচ্ছে রেডিয়েটিং করছে রাইট শোল্ডারে, ঠিক আছে? এটা তো টিপিক্যাল কি, এটা একটা রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সির সিনারিও। তাহলে অ্যান্সার কি হবে? ই, রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি। আমরা অনেক সময় করি কি, এটা আমাদের কোয়েশ্চেনটা বলার আগে বলি, আমরা অনেক সময় করি কি, ভাবি কি এটা অনেক সহজ, এটা হচ্ছে করা মানে আমরা কেয়ারফুল থাকি না, আমরা ভুল করে ফেলি, আমরা দাগানোর সময় ভুল করে ফেলি। আমি নিজের কথাই বলি, আমি যখন রেসিডেন্সি এক্সাম দিয়েছি একেবারে পারা একটা জিনিস সির জায়গায় ডি দাগায় ফেলছি। শুরুর দিকে আমাদের অনেকের খুব কি বলবো ছটফট কাজ করে, যেটা আমার করে। আপনারা এই জিনিসটা করবেন না প্লিজ। একটু ডিপ ব্রেথ নিয়ে ঠান্ডাভাবে দাগাবেন, যে আমরা খুব জানা জিনিসগুলো যাতে ঝোঁকের মাথায় ভুল না দাগায় ফেলি, ঠিক আছে? এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 25-এ। কি ছিল? which hormonal contraceptive is safest during lactation period? খুব সোজা, পপ পিল মানে প্রোজেস্টেরন অনলি পিল। এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 26, which antibiotic is safe in pregnancy? আমি এটা এইভাবে মনে রাখতাম, আনসেফ গুলো জাস্ট মনে রাখতাম, ওটা বাদে যা থাকে তাই সেফ, ঠিক আছে? আনসেফ বা কন্ট্রাইন্ডিকেটেড মানে অনেক আছে, তবে সবচেয়ে কমনলি কন্ট্রাইন্ডিকেটেড আমি মনে রাখি এমক্যাট দিয়ে, সেটা হচ্ছে মেট্রোনিডাজল, ক্লোরামফেনিকল, অ্যামাইনোগ্লাইকোসাইড, টেট্রাসাইক্লিন। আর হচ্ছে অ্যাম্পিস, তাহলে যেহেতু এখানে সবই আছে তাহলে সেফ হবে কি? অ্যাম্পিসিলিন। সাধারণত অ্যাম্পিসিলিন, অ্যামক্সিসিলিন, পেনিসিলিন টাইপের যেগুলো ওষুধ, ওগুলা হচ্ছে প্রেগনেন্সি সেফ হয়। এটা একটু মাথায় রাখলে যতই মানে কাঠখোট্টা অপশনস দিক না কেন, আশা করি আপনাদের ভুল হবে না। এরপর আসে কোয়েশ্চেন নাম্বার 27-এ। কোয়েশ্চেন ছিল ফলোইং which is the most fatal thyroid carcinoma? মোস্ট ফেটাল থাইরয়েড কার্সিনোমা হচ্ছে অ্যানাপ্লাস্টিক টাইপ অফ থাইরয়েড কার্সিনোমা, কারণ এটা যদি ডায়াগনোসিস হয়ও উইদিন 3 to 6 months পেশেন্ট মারা যায়, ঠিক আছে? বাঁচানো যায় না পেশেন্টকে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 28 একটা সিনারিও এখানে বলেছে যে পেশেন্টস প্রেজেন্টেশন বলে বলছে যে ফলোইং টাস্ক মোস্ট লাইকলি কজ অফ হিজ ব্রেস্ট এনলার্জমেন্ট। তার মানে কি হচ্ছে এখানে? এখানে কিন্তু মেল গাইনোকোমেশিয়া হচ্ছে। গাইনোকোমেশিয়ার জন্য রেসপন্সিবল ড্রাগগুলো তো আমরা সবসময় পড়ি, তো এটার জন্য একটা নেমোনিক আমি ইউজ করি সবসময়, ডিসকো। এটা দিয়ে আমি মনে রাখার চেষ্টা করি। এখানে দেখেন অ্যান্সার হবে স্পাইরোনোলেকটন। আমরা এই যে মনে রাখবো যে দেখেন নাচতেছে কি সুন্দর করে, নাচানাচি করতেছে না, এটা দেখে মনে রাখবো আমরা যে এই ড্রাগগুলা খুব কমনলি গাইনোকোমেশিয়া করে। ডিসকোতে ডিতে কি? ডিজক্সিন, আইতে আইসোনিয়াজিড, এসে স্পাইরোনোলেকটন, সিতে সিমেটিডিন, আর ওতে ইস্ট্রোজেন। আচ্ছা, এখানে কিন্তু আমি অপশনে ডিজক্সিন দিয়েছি, কিন্তু তারপরেও কেন স্পাইরোনোলেকটনটা কারেক্ট? কারণ এই যে সিনারিওটা, এই সিনারিওটা যদি আমরা পড়ি যে হচ্ছে সিগনিফিকেন্ট কনজেস্টিভ হার্ট ফেলিয়ার আছে, হাইপারটেনশন, টাইপ 2 ডায়াবেটিস, নিউ মেডিকেশন অ্যাড করেছে কিসের জন্য? হার্ট ফেলিয়ার এন্ড ইমপ্রুভ সার্ভাইভালের জন্য। তো এটার জন্য হচ্ছে স্পাইরোনোলেকটন ইউজ করা হয় বেশি। আর মেল যে গাইনোকোমেশিয়া আছে তার ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে স্পাইরোনোলেকটনটা, ঠিক আছে? এরপর আসে কোয়েশ্চেন নাম্বার 29, which is not a globally available cancer screening procedure? এখানে কিন্তু প্রথমে আমরা যে ভুলটা করব যে আমরা ঝোঁকের মাথায় দেখবো যে নট বলছে নাকি গ্লোবালি অ্যাভেলেবল দেখে ম্যামোগ্রাফি ফর ব্রেস্ট ক্যান্সার দেখে বাকি অপশন না করে ঠাস করে দাগাই ফেলাম। না, এটা করা যাবে না, এটা কখনোই করা যাবে না। প্রথমে দেখতে হবে কি এখানে আছে কি নট আছে, ঠিক আছে? নট এ গ্লোবাল, তাইলে কোনটা হবে না? হবে না হচ্ছে এই যে লাস্টেরটা ফিট। অবশ্যই ফিট একটা স্ক্রিনিং প্রসিডিওর, ঠিক আছে? ফিকাল ইমিউনোলজিক্যাল টেস্ট যেটা, এটা অবশ্যই একটা স্ক্রিনিং প্রসিডিওর, বাট এটা ব্রেস্ট ক্যান্সারের না, ঠিক আছে? এটা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার এর জন্য করা হয়ে থাকে। হ্যাঁ, তাইলে আমরা ফিটকে কি বলতে পারবো? ফিট অবশ্যই একটা গ্লোবালি অ্যাভেলেবল স্ক্রিনিং প্রসিডিওর বটে, কিন্তু নট ফর ব্রেস্ট ক্যান্সার।
ইটস ফর কি কোলোরেক্টাল, ঠিক আছে। অপশন ই হবে এখানে অ্যান্সারটা। আমরা লাস্ট কোয়েশ্চেনে চলে এসেছি। কোয়েশ্চেন নাম্বার 30-তে কি আছে যে হোয়াট উইল বি দ্য টিপিক্যাল ফাইন্ডিং অফ আল্ট্রাসোনোগ্রাফি ইন এ পেশেন্ট। সিনারিওটা পড়ি। 22-year-old প্রাইমি গ্যাভিটা বলেছে, ট্রায়াজ ক্লিনিকে এসেছে 11 উইক অফ জেস্টেশন নিয়ে, সেভিয়ার ইউনিল্যাটারাল নজিয়া ভমিটিং পাস্ট 2 উইকস বলছে, অ্যালং উইথ ইন্টারমিটেন্ট ডার্ক ব্রাউন মানে প্রুন জুস ভেজাইনাল স্পটিং বলছে, অ্যাবডোমিনাল পেইনের কোনো কমপ্লেন নেই, গ্রেপ লাইক স্ট্রাকচার। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট কি কি হবে, এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই গ্রেপ লাইক স্ট্রাকচার আর আরেকটা কি এই যে আনরিলেন্টিং নজিয়া অ্যান্ড ভমিটিং। এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের হচ্ছে যে ডায়াগনোসিসটা সেটার জন্য। আর একটু পজ করেন, এখানে ভুলে গেছি ডায়াগনোসিস। এটা ডায়াগনোসিসটা ছিল হচ্ছে হাইড্রেটিডিফর্ম মোল, ঠিক আছে। কারণ দেখেন কি এই যে নজিয়া ভমিটিং এটা খুব কমন একটা সিনারিও হয়, কারণ যাদের হাইড্রেটিডিফর্ম মোল থাকে সেই ইয়াং মাদার বলেন, ইউজুয়ালি আমি যা দেখেছি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে, যে কম বয়সী মেয়ে থাকে খুব বেশি ভমিটিং এর কমপ্লেন থাকে, কিছুই খেতে পারে না, তারপরে হচ্ছে প্রুন জুস কালার বা বাদামিটে কালারের ডিসচার্জ যাচ্ছে, এরকম থোকা থোকা এরকম সিস্টিক লেশনস পাওয়া যাচ্ছে, তার ডিসচার্জের মধ্যে লেশন বলছে সিস্টিক স্ট্রাকচারস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো এটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে হাইড্রেটিডিফর্ম মোলের ক্ষেত্রে দেখা যেতে পারে। আর এটা যখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি তখন স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স দেখা যায়। এই যে দেখেন এখানে আমি একটা আল্ট্রাসোনোগ্রাফি পিকচার দিয়েছি, এই যে এই জায়গাগুলো দেখলে মনে হচ্ছে না যে তুষার ঝড় চলছে, ঠিক আছে। স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স হচ্ছে খুব টিপিক্যাল ফাইন্ডিং এইসব পেশেন্টের ক্ষেত্রে। তাহলে কিন্তু দেখেন স্নো দেখে আবার কিন্তু ঠাস করে দাগায় ফেলেন না। এই দেখেন অপশনে কি আছে, স্নো বল, স্নো স্টোর্ম। অবভিয়াসলি খেয়াল করতে হবে যে অপশনে স্নো স্টোর্ম বলছে নাকি স্নো বল বলছে, দেখে আমরা দাগায় ফেলবো। এই যে অপশন কি, অ্যান্সার হবে কি ডি। থ্যাংক ইউ এভরিওয়ান আমার সাথে সুন্দর করে এতক্ষণ ধরে ক্লাস করার জন্য। সবাই আমাকে ফিডব্যাক জানাবেন এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে রিচ আউট করতে পারেন। ধন্যবাদ।